আসসালামু আলাইকুম। টপিক দেওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা যারা নিউটনে উঠেছে তোমাদের সবাইকে স্বাগতম এবং তোমাদের জন্য রয়েছে নতুন বই। এবার তোমাদের জন্য নতুন বই হয়েছে সৃজনশীল ভাবে, এবং এই বইটির গদ্য পাঠের প্রথম দুইটি অধ্যায় তোমাদের জন্য শেষ হয়েছে। এবার তৃতীয় অধ্যায়ে রয়েছে তোমাদের জন্য সুভা, রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা। খুবই সুন্দর একটি গল্প। তো আজকে আমরা এই সুভাকে প্রথম থেকে শুরু করে এ টু জেড একদম সুন্দরভাবে সৃজনশীল সহকারে পড়বো, যাতে তোমাদের এই অধ্যায়ে, এই শুভ অধ্যায়ের আর কোনো প্রকার ঝামেলা বা কোনো প্রকার সমস্যাটা না থাকে। ওকে বন্ধুরা? তো বন্ধুরা, এবার তোমাদের জন্য যেহেতু সৃজনশীল প্রশ্ন রয়েছে, তাই তোমাদেরকে আগে গল্পটি খুব সুন্দরভাবে পড়তে হবে, যাতে তোমরা 1, 2, 3, 4 প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খুবই সুন্দরভাবে দিতে পারো। আর প্রথমত তোমরা যদি গল্পটা বুঝতে না পারো, তাহলে কিন্তু তোমরা সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে না। কারণ এখানে যেমন সুভা সম্পর্কে তোমাদেরকে বলা হবে, ঠিক অন্যভাবে কিন্তু প্রশ্নতে তোমাদের যেমন কল্যাণী, মেহেরজান এরকম অনেক নাম দিয়ে প্রশ্ন থাকবে। তো তোমাদেরকে কি করতে হবে, মূল বইয়ের গল্পর যে চরিত্র আছে ওই চরিত্রটার উপর ডিপেন্ড করে তোমাদের গদ্যে বা তোমাদের উদ্দীপকে যে প্রশ্নটা থাকবে, যে নামটা থাকবে, ওই নামটার সাথে মিল করে কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলা লিখতে হবে। তো বন্ধুরা, আমাদের তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদেরকে গল্পটা খুবই সুন্দরভাবে পড়তে হবে, উপলব্ধি করতে হবে এবং বুঝতে হবে। তো সুভা লিখেছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই সুন্দর একটি গল্প হচ্ছে সুভা। তো চলো আগে আমরা কি করব, প্রথমে আমরা গদ্যটা না পড়ে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা পড়বো লেখক পরিচিতি। অর্থাৎ এই গল্পটা কে লিখেছে এই সম্পর্কে, লেখক সম্পর্কে অনেক প্রশ্ন তোমাদের জন্য থাকে। তো চলো আমরা প্রথমে যে কোনো গল্প বা যে কোনো কবিতা পড়ার আগে আমরা সেই গল্পের বা কবিতার লেখক সম্পর্কে আগে জানবো, তারপরে আমরা মূল গল্পে চলে যাব। তো প্রথমে রয়েছে লেখক পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর। সুভা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেন 25শে বৈশাখ 1268 সালে। এটা কিন্তু বাংলা সাল, আর ইংরেজি হচ্ছে 1861 খ্রিস্টাব্দের 7 মে। খ্রিস্টাব্দ যেটা, ওটাই হচ্ছে ইংরেজি সাল। কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। এই প্রশ্নটা অনেকবার আসে, বিসিএসও আসে, এই প্রশ্নটা অনেক বেশি। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি, মানে পিতা মহর্ষি, তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং পিতামহ মানে তার দাদা প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি বেশি লাভ করেনি, মানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বেশি দূর পর্যন্ত লেখাপড়া করেনি। কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের কথা। এখানে পদচারণ অর্থ হচ্ছে যে প্রত্যেকটা শাখায় তিনি কিন্তু বিচরণ করেছেন, মানে প্রত্যেকটা শাখায় তিনি কিন্তু লেখালেখি করেছেন। তিনি ছিলেন প্রকৃত অর্থের অসামান্য প্রতিভাধর ব্যক্তি। তিনি প্রকৃত অর্থেরই কিন্তু, কারণ তিনি কোনো বিদ্যালয়ে লেখাপড়া করে নাই, তার ভিতরে কোনো বিদ্যালয়ে লেখাপড়া তিনি এত বেশি করে, কিন্তু তার ভিতরে ছিল লেখাপড়া, তার ভিতরে ছিল প্রতিভা। ওটাই হচ্ছে প্রকৃত অর্থের অসামান্য প্রতিভা। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। এই যে মাত্র 15 বছর বয়সে তিনি বনফুল কাব্য লিখেন। এই বিষয়ে প্রশ্ন অনেক আসে, এমসিকিউ থেকে শুরু করে উদ্দীপকের প্রশ্ন পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলো পাবে। আর এমসিকিউ রয়েছে, এমসিকিউ তো এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে। তিনি কি করেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 15 বছর বয়সে বনফুল কাব্য লিখেন। তখন এটা 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেন। তো প্রথম কাব্য লিখেন বনফুল কাব্য, এবং 1913 সালে তিনি কিন্তু গীতাঞ্জলি লিখেন, গীতাঞ্জলি কাব্য। এশীয়দের মধ্যে সাহিত্য প্রথম নোবেল পুরস্কার পান। তিনি কিন্তু নোবেল পুরস্কার পান কিন্তু তিনি গীতাঞ্জলির জন্য, যেটা রচিত হয় 1913 সালে। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে তিনি শুধু সাহিত্যিকই নন, তিনি কবি নন, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্যকার। তোমরা যখন উদ্দীপকের প্রশ্নগুলো লিখবে বা কোনো রচনা বা কোনো গল্প লিখবে, তখন তোমাদের এই শব্দগুলোর প্রয়োজন হবে। যেমন কি সাহিত্যিক, যেমন হচ্ছে তোমার সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্যকার ইত্যাদি। তোমরা যতগুলো পয়েন্ট লিখতে পারবে ততই তোমাদের জন্য ভালো হবে। প্রযোগ অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায়
তার অবদানে সমৃদ্ধ। তার অজস্র মানে হাজার হাজার লক্ষ লক্ষ রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা ইত্যাদি, চোখের বালি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরপী, অনেক তিনি বিশেষভাবে অনেক কবিতা বা কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। তার মাঝে কিন্তু যে সোনার তরী, মানসী, তারপরে হচ্ছে চোখের বালি, ঘরে বাইরে, গোড়া, শেষের কবিতা, এই এতগুলা কিন্তু তোমরা 6 থেকে শুরু করে অনার্স ফাইনাল ইয়ার পর্যন্ত তোমরা এগুলো পাবে। তো তিনি কখন মৃত্যুবরণ করেন? 22শে শ্রাবণ 1348 খ্রিস্টাব্দে, 1348 সালে। আর 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায়, তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন, আবার কলকাতায় কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মানে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, লেখক পরিচিতির মাঝে আমরা কি পেলাম বা আমাদের কি মনে রাখতে হবে? লেখক পরিচিতির মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর কখন জন্মগ্রহণ করেছেন, কখন মৃত্যুবরণ করেছেন, তার জন্ম মৃত্যুর সালগুলো, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, আর বনফুল কাব্য কখন প্রকাশিত হয়, কখন লিখেন, গীতাঞ্জলি কাব্যর জন্য তিনি যে নোবেল পুরস্কার পান কখন পান, কত সালে পান, ঠিক আছে, কোন কাব্যের জন্য তিনি পান, আর সোনার তরী, মানসী, এরকম কাব্যগুলো কিন্তু মনে রাখতে হবে। কারণ যখন কাজী নজরুল ইসলাম আছে, তো কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ দিয়ে আর রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ দিয়ে কিন্তু সবসময় মানুষ আউলাইয়া যায়। কারণ কাব্য আর ইয়াগুলা নামগুলা কিরকম যেন পুরোটাই পরিচিত, তো তাই আউলাইয়া যায়। তো বন্ধুরা, পাঠ পরিচিত হলো, এবার চলে আসি আমরা মূল গল্পে। তো মূল গল্পটি কেন হয়েছে এটি আমরা আমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বুঝতে হবে, তা না হলে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো না। তো মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল, মেয়েটির নাম কি ছিল? মেয়েটির নাম রাখা হয়েছিল সুভাষিনী। তখন কে জানিত সে বোবা হইবে? মানে সুভাষিনী কি ছিল? সুভাষিনী ছিল বোবা। আমরা যা যা বুঝতে পারবো সেগুলো কিন্তু পয়েন্ট টু পয়েন্ট এখানে লিখে রাখবে। তাহার দুইটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নামে নাম দেওয়া হয়েছিল, অর্থাৎ সুভাষিনী ছিল 3 নাম্বার, তার দুইটা বড় বোন ছিল, একটা হচ্ছে সুকেশিনী আর একটা হচ্ছে সুহাসিনী। তো সুকেশিনী কি? সুকেশিনী হচ্ছে মূলত তার অনেক বড় কেশ ছিল, তো যার সবচেয়ে বড় কেশ থাকে বা চুল থাকে তাকে কিন্তু সুকেশিনী বলা হয়। আর সুহাসিনী হচ্ছে যার হাসিটা অনেক সুন্দর, তাকে কিন্তু এক কথায় আমরা সুহাসিনী বলি। তাই মিলের অনুরোধে তাহার বাপ ও ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। যে প্রথম মেয়েটির নাম ছিল সুকেশিনী, তার বড় চুল ছিল, তার দ্বিতীয় মেয়ের নাম ছিল সুহাসিনী, তার হাসিটা অনেক সুন্দর ছিল, সেই জন্য সুভাষিনী ছিল বোবা, তার মুখে কোনো ভাষাই ছিল না। তাই তার বাবা কি করে, তাই তার বাবা তাকে শখ করে তার নাম রাখে সুভাষিনী, কারণ তার তো কোনো ভাষাই নেই। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে, কিন্তু সবাই কিন্তু তাকে সুভাষিনী বলে না, সংক্ষেপে কি বলে? শুভা বলে। দস্তরমত অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেল, মানে বড় দুইটা মেয়ের অনেক টাকা পয়সা ব্যয় করে কিন্তু ভালোভাবে দহরম মহরম মানে ভাবে তাদেরকে বিয়ে হয়ে গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ে ভারের মতো বিরাজ করিতেছে। মানে বড় দুইটা তো ছিল খুব ভালো, তাদের বিয়ে হয়ে গেছে, এখন ছোট মেয়েটা হচ্ছে বোবা, তাকে কে বিয়ে করবে? যে কথা না কয় সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, মানে সে তো কথাই কয় না, তো তার সে যে ভিতরে যে অনুভব করে এটা কিভাবে সে বুঝবে? এজন্যই যাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। এজন্যই তার বাবা মা কি করতো, যার সাথে সাক্ষাৎ হতো মানে যার সাথে তাদের দেখা হইতো তাদের সাথে তার ভবিষ্যৎ নিয়ে অনেক দুশ্চিন্তা করতো যে আমার মেয়েটার কি হবে। সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিত্ত গৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, তারা কিন্তু এটাকে বিধাতার অভিশাপ মনে করে, মানে আল্লাহ তাআলা দেওয়া একটা অভিশাপ মনে করে। আসলে এটা কিন্তু মিথ্যা ধারণা। এই কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লাগছিল, মানে এই কথা কিন্তু তার বাবা মা সুভাষিনী নিজেও বুঝতে লাগলো। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করত, মানে সুভা সকলের সামনে আসতো না। সে মনে করতো আমি আল্লাহর দেওয়া একটি পাপ, আল্লাহর দেওয়া একটি অভিশাপ, তাই সে নিজেকে সকল মানুষ থেকে আলাদা করে রাখতো, মানে গোপন করে রাখতে চেষ্টা করত।
মনে করি তো আমাকে সবাই ভুলিলে বাঁচি, মানে আমাকে সবাই ভুলে গেলেই আমি বাঁচি। কিন্তু বেদনাকে কেউ কেউ কখনো ভোলে, কিন্তু তার ভিতরে যে কষ্টটা, এই কষ্টটাকে কেউ ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল, মানে বাবা মা তাকে সব সময় মনে করতো যে আমার মেয়েটা এরকম, আমার মেয়েটা এরকম ইত্যাদি। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন। তার মা মনে করতো যে এটা হচ্ছে আমার দোষের কারণে, তার মা নিজেকে অনেক দোষী মনে করতো। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন। কেননা মা ছেলের তুলনায় কিন্তু মেয়েকে অনেক আদর করেন, মেয়েকে নিজের করে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যে বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। মা কি করত? সুভাকে কি করতো? সুভাকে সুভার মা নিজের কাছে খুব লজ্জার মনে হইতো। সে ভাবতো যে এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা অভিশাপ, তার নিজের ভুলের কারণে তার মেয়েটা এরকম হয়েছে। কিন্তু তার বাবা কিন্তু তাকে খুব আদর করতো, তাকে খুব ভালোবাসতো। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, মানে দেখতে খুবই সুন্দর ছিল। তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। কিন্তু শুভা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। তার সুদীর্ঘ মানে অনেক বড়, অনেক বড় দীর্ঘ পল্লব বিশিষ্ট মানে পাতা বিশিষ্ট বড় বড় দুইটা চোখ ছিল, কালো দুইটা চোখ ছিল। এবং তার ওষ্ঠাধর, এই ওষ্ঠার অর্থ হচ্ছে ঠোঁট, মানে তাদের উপরে ঠোঁট নিচের ঠোঁট খুবই সুন্দর ছিল। শোভা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু তার শুধু কি ছিল না, তার শুধু মুখের ভাষাটা ছিল না, যার কারণে কিন্তু সে সবার কাছে অনেক কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে মানে আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। তর্জমা অর্থ হচ্ছে অনুবাদ, মানে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার কি। তো এখানে কিন্তু সুবার কথা বলা হয়েছে, যে সুবা যে কথাটা বলে ওইটা আসলে পুরোটা বোঝা যায় না, নিজেদেরকে চেষ্টা করে সেটা মানে কি মানে মনে করে নিতে হয় যে এটা বলছে বা ওইটা বলছে। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, মানে আমি ঠিক মতন তার কথাটা বুঝতে পারি না, যার ফলে তার কথাটা আমার কাছে ভালো হয় না, মানে ঠিক হয় না। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, কিন্তু তার চোখের ভাষাটা কিন্তু মানে সোজাই বোঝা যায়, অনেক কষ্ট করে বুঝতে হয় না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, মন আপনি মানে আমার মনটা তার উপরে এমনিতে ছায়া ফেলে। ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মোদিত হয়, কিন্তু ভাবটা আমার ভিতরের ভাবটা তার প্রতি ভালো লাগে আবার ভালো লাগে না। কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া উঠে, কখনো ম্লান ভাবে নিবিয়া আসে, মানে সে এসব কথা মনে করে কখনো অনেক হাসাহাসি করে, আবার কখনো শুভা নিজেই ম্লান হয়ে যায় যে আল্লাহ আমাকে এরকম বানাইছে, আমি এরকম। কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো একদম অনিমেষে অপলক দৃষ্টিতে চাইয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া উঠে, মানে কখনো একদম আস্তে আস্তে চায় অপলক দৃষ্টিতে, কখনো আবার একবার চঞ্চল মেয়ের মতো দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে। মুখের ভাব বই আজানমকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এজন্যই সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গহীন, মানে দ্বিপ্রহরে যেমন কোনো শব্দ থাকে না, কোনো সঙ্গ থাকে না, সবাই ভয়ে ভয়ে আতঙ্কিত থাকে, ঠিক তেমনি এই শুভার চেহারা দেখে, শুভাকে দেখে, শুভার এই অপলক দৃষ্টি দেখে সকলেই কেমন যেন ভয় করত, তার সাথে কেউ খেলা করত না, তার সাথে কেউ মিশত না। গ্রামের নাম চণ্ডীপুর। শুভারা যে গ্রামে থাকতো তার গ্রামের নাম কি? চণ্ডীপুর। এটা কিন্তু উদ্দীপকে থাকে। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরসলা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়, মানে তার গ্রামের নাম চণ্ডীপুর, কিন্তু তাদের গ্রামের পাশে যে নদীটি আছে নদীটির নাম কি?
তন্নী নদী। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। মানে দুইটা গ্রাম ছিল, তন্নীদের এই পাশে একটা গ্রাম এবং ডান পাশে একটা গ্রাম এবং বাম পাশে একটা গ্রাম। মাঝখানে কি ছিল? মাঝখানে ছিল একটা নদী, নদীটির নাম হচ্ছে তন্নী নদী। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চ তট, নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপের প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। মানে নদীটার নাম হচ্ছে তন্নী নদী। দুই পাশে দুইটা ধার বা দুইটা পার রয়েছে, সেখানে অসংখ্য মানুষ বসবাস করে। এই নদীকে ঘিরেই কিন্তু তাদের সকল কার্যক্রম বা তাদের সকল ভালো ভালো কাজকর্ম সম্পাদিত হয়। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। বাণীকণ্ঠ হচ্ছে একজন বাখারি। বাখারি কি? বাখারি হচ্ছে যেরকম কাঁধে করে বাঁশের ইয়া করে, যেমন লোকেরা অনেক কিছু বিক্রি করে না, যেমন বাঁশের একটা ফালি থাকে, ওই ফালির দুই পাশে দুইটা বড় বড় মাল সাবানা বাঁধে, বাইরে তারা কি করে বিক্রি করে। তো তার একজনের নাম ছিল বাণীকণ্ঠ। তাহার বাখারির বেড়া, ওইটাকেই বলে বাখারি, বাঁশের ফালি দিয়ে যেটা বানায়। আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলা বাগান নৌকাবাহী মাত্রারই দৃষ্টি আকর্ষণ করে। মানে গ্রামে আর কি যা যা থাকে এগুলা কিন্তু ওই বাখারির ছিল, বা বাখারি না, ওনার নাম হচ্ছে বাণীকণ্ঠ। এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা কে জানি। তো মানে ইয়ার বাবা, সুভার বাবা ছিল বাণীকণ্ঠ, ঠিক আছে, বাণীকণ্ঠ ছিল সুভার বাবা, আর মেয়েটা তো এরকমই। তো এই মেয়ে এরকম সচ্ছল পরিবার, তো তার মেয়ের দিকে আবার কে নজর দিবে? কিন্তু কাজকর্মে যখন অবসর পায় তখনই সে এই নদীর তীরে আসিয়া বসে। তাই সেই বাণীকণ্ঠ মানে সুভার বাবা কি করে, যখন কাজকর্ম করে যখন অবসর পায়, যখন সময় পায়, তখন সে এই তন্নী নদীর তীরে এসে ভাবে, বসে বসে ভাবে, কথাবার্তা বলে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলনের কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গা রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া পড়ে। তার মনের সকল দুঃখ সে তন্নী নদীকে বলে, যেন তন্নী নদী তাহার সাথে কথা বলে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাই বোমার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহাই এই বিশ্বব্যাপী বিস্তার। মানে সুভার যে ভাষা, সেটা শুধু যে বড় বড় চোখের দৃষ্টি, এগুলো শুধু কি দেখে? এগুলো শুধু ওই তন্নী নদীটা দেখে। ঝিল্লির পূর্ণ তৃণভূমি হইতে শতাব্দীর নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রোদন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, যখন আর কি দুপুরে জেলেরা খেতে যাইতো, গৃহস্থেরা ঘুমাইতে যাইতো, মানে গৃহস্থরা সকল কাজকর্ম ফেলে যখন একটু ঘুমাইতো, পাখিরা ডাকিত না, খিয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্র আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়া। মানে যখন দুপুর হয়, মধ্যাহ্ন বলতে দুপুরকে বোঝায়, যখন দুপুর হয় তখন জেলেরা খাবার খাইতে যায়, গৃহস্থরা ঘুমাইতে যায়, পাখিরা ডাক ডাক সব বন্ধ করে সবাই কি করে, যার যার কাজে কি একটু রেস্ট নেয়, একটু বিশ্রাম নেয়। তখন প্রকৃতির একদম বোবা হয়ে যায়, আর শোভা নিজেও বোবা। তখন কি হয়? তখন দুজনে মুখোমুখি বসে ভাবে, তখন তাদের মাঝে কথাবার্তা হয়, তখন ওই মুহূর্তটাকে শোভা খুবই অনুভব করে। শোভার যে গুটি কতক, মানে কয়েকজন আর কি অন্তরঙ্গ বন্ধুর দল ছিল তাহা নয়, গোয়ালের দুটি গাভী। মানে শোভার কিন্তু এভাবে মানুষ কোনো বন্ধু ছিল না, তার বন্ধু কে ছিল? ছিল গোয়ালের দুইটা গাভী, মানে গোয়াল ঘরে দুইটা গাভী ছিল, তাহাদের নাম সর্বশ্রী ও পাঙ্গলি, অর্থাৎ সে তাদের নামও রেখেছিল। একটা নাম হচ্ছে সর্বশ্রী ও আরেক নাম হচ্ছে পাঙ্গলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই। কিভাবে শুনবে? কারণ তাহার মুখে তো কোনো ভাষাই নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত।
মানে গোয়ালরা বা গরুরা বুঝতো যে এটাই হচ্ছে কি শুভা, তার পদচিহ্ন। যখন সে হেঁটে যাইতো তখন সে বুঝতে পারত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। শুভা কখনো তাহাদের আদর করিতেছে, কখনো ভৎসনা করিতেছে মানে গালাগালি করিতেছে, কখনো মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। মানে শুভার কোনো মানুষ বন্ধু ছিল না, তার বন্ধু ছিল ওই দুইটা গাভী। তারা গাভীরা কি করতো, গাভীরাই তার সাথে খেলাধুলা করত, তারা মনে দিয়া ভেবে চিনতে কাজ করত। কখনো কখনো শুভা তাদেরকে গালাগালি করত, আদর করত, কখনো ভালোবাসতো। আবার গাভীরাও কিন্তু এটা বুঝতে পারত। অবশ্য মানুষের থেকে তারাই ভালো বুঝতো। শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশ্রীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। যেমন কারণ শুভা তাদেরকে অনেক ভালোবাসতো, সে তাদের মতো ভাবতো এবং ভাবতো যে আমিও বুঝি একটা গরু। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত, মানে 3 বার করে শুভা গোয়াল ঘরে যাইত। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যে দিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এক মুখ বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিংসতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। মানে শুভাকে যখন মানুষ অনেক খারাপ কথা বলতো, কটু কথা বলতো, তখন কি করতো, তখন তার সেই দুঃখগুলোকে ভোলাবার জন্য কি করতো, তার বন্ধুদের কাছে যাইতো এবং শুভর গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহারা বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। মানে সবার বন্ধুই হচ্ছে গোয়াল, তো সে তাদের এই গরু, তো তাদের সে গরুর কাছে যাইতো, যাই তার মনের কথাগুলো বলতো। তখন গরুরাও আবার কি করতো, তখন গরুরাও আবার করতো কি, তার কাছে ঘেসে শিং দিয়ে তাকে আস্তে আস্তে ঘষা দিত, তাকে বলতো, তাকে সে শুভ মনে করতো এটাই বুঝে তাকে সান্ত্বনা দিচ্ছে। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল। আহ, তার বন্ধু আবার ছাগলও ছিল আবার বিড়ালও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রায় আয়োজন করিত এবং শুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠ কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রা কর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। মানে গরু তো আর কোলে উঠতে পারে না, তো বিড়াল কি করতো, বিড়াল সব সময় করতো কি, শুভার কোলে যে ঘেঁষে বসে থাকতো এবং শুভাও কি করতো, শুভা তাদেরকে আঙ্গুল বুলাইয়া হাত বুলাইয়া তাদেরকে ঘুম পাড়াইয়া দিত এবং বিড়াল গুলাও করতো কি, ঘুমায়া যাইতো। তো বন্ধুরা এখানে কিন্তু শুভা সম্পর্কে তোমাদেরকে পুরো বর্ণনা দিতেছে যে শুভা কেমন ছিল, কি ছিল এগুলা। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরো একটি সঙ্গী জুটিয়াছিল, মানে তার যে শুধু ছাগল গরু আর বিড়াল ছিল তাও না, তার তার মাঝে কিন্তু উন্নত একটা জীবও ছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন। কিন্তু তার সাথে যে কিরকম সম্পর্ক ছিল সেটা নির্ণয় করা কঠিন। সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাব ভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ, মানে গোসাইয়ের একটা ছেলে ছিল। এতক্ষণ তো গেল তোমার শোভার পরিচয়, শোভা কি কি করতো এগুলা, এখন তার বিবাহ শাদীর কথা আসবে। তো গোসাইদের ছোট একটি ছেলে, তার নাম কি প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য, মানে তার সে কোনো কাজকর্ম করে না, ঘুরে ফিরে খায় লয়। সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর তার মা বাপ সে আশা ত্যাগ করিয়াছেন। মানে তার বাবা মা জানতো যে ওর দ্বারা আর সংসারে কোনো কিছু হইবে না। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিরসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়। কারণ মানে আত্মীয়রা, অকর্মণ্য যারা আছে, যারা কাজকর্ম করে না, ঘুরে ফিরে খায় লয়, তারা আত্মীয় স্বজনের লগে তার কোনো সম্পর্ক থাকে না, সবাই তার প্রতি বিরক্ত হয়। কিন্তু কি হয়, কিন্তু নিঃসম্পর্ক যারা তার বন্ধু বান্ধব, তার কাছে কিন্তু সে প্রিয়পাত্র হয়। কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরাসরি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরের যেমন এক আত্মা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টা অকর্মণ্য সরকারি লোক থাকাটা বিশেষ প্রয়োজন। মানে সমাজের যারা
সমাজের সবাই তাদেরকে সবসময় পায়, তাদেরকে সবসময় ডাক দিলে তারা সরকারি লোকের মতো দৌড়াইয়া আসে। কাজে কর্মে আমোদ অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। মানে এখানে আমার একটা লোক দরকার, একটা লোক আসবে না, লোক আসতে গেলে টাকা লাগবে, ওর তো টাকা লাগবে না, ওর ডাকলেও চলে আসবে। প্রতাপের প্রধান শখ ছিল ফেলিয়া মাছ ধরা। মানে প্রতাপের এই অকর্মণ্য লোকটার প্রধান শখ কি ছিল? ফেল্লা মাছ, আমরা অনেকে বলি ফলি মাছ, ফলি মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। মানে ফেলিয়া মাছ বা ফেওয়া মাছ ধরতে অনেক সময় লাগে। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত। মানে যখন সন্ধ্যা হয়ে যাইত অপরাহ্ন, তখন কি করত, সকল মানুষ ওনাকে নদীর তীরে দেখত এবং এই উপলক্ষে সুভার সহিত তাই প্রায় সাক্ষাৎ হইত। মানে সুভা ওদিকে বাতাস খাইতে যাইত, কথা বলতে যাইত নদীর তীরে, আর প্রতাপও যাইত নদীতে মাছ ধরতে। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ ভালো থাকে। মানে যে কাজে হোক না কেন একটা সঙ্গী পাইলেই তার চলে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্যই প্রতাপ সুভার মর্যাদা বুঝিত, এই জন্যই সকলেই সুভাকে সুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। মানে সকলেই কিন্তু সুভাকে সুভা বলে ডাকতো, কিন্তু প্রতাপ একটু আদর কইরা তাকে কি বলতো? সু বইলা ডাকতো। এখন কিন্তু মজার কাহিনীগুলো আসতেছে। সুভা তেঁতুল তলায় বসে থাকতো, তেঁতুল তলা মানে তেঁতুল গাছের নিচে, এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। আর প্রতাপ কি করতো? দূরে একটা নদীতে ছিপ ফালাইতো, মানে বসে ফালাইয়া মাছ ধরার জন্য বয়ে থাকতো, কিন্তু চায়া থাকতো সুভার দিকে। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, প্রতাপ প্রচুর পান খাইতো। সুভা তাহা নিজে সাজিয়ে আনিত। মানে প্রতাপ পান খাইতো আর সুভা সে পান নিয়ে যাইত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিত, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। মানে সুভা কি করতো? মাঝে মাঝে ইচ্ছা করে দেরি করতো, সে মানুষরা বোঝাইতো যে আমিও কিন্তু কোনো একটা মানে অকর্মণের লোক না, আমিও কিন্তু মানুষের প্রয়োজনীয় লোক, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। অলৌকিক ক্ষমতা মানে একটা অলৌকিক ক্ষমতা, মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া পড়িত। বলিত, তাই তো আমাদের সুভীর যে এত ক্ষমতা, তাহা তো জানিতাম না। মানে শোভা ইচ্ছা করতো, ভাবতো যে আমার যদি একটা অলৌকিক ক্ষমতা থাকতো, এখন ওই অলৌকিক ক্ষমতা দিয়ে আমি এইটা করতাম, বা একটা মন্ত্র থাকতো, মন্ত্র দিয়ে আমি ওইটা করতাম, যে প্রতাপকে আমি আশ্চর্য করে দিতাম। মনে করো শোভা যদি জলকুমারী হইতো, মানে জলকুমারী বলতে পড়ি আর কি, জলকুমারী হইতো, আস্তে আস্তে জলে উঠিয়া এমন একটা সাপের মাথায় মণি ঘাটে রাখিয়া যাইতো। মানে শোভা যদি জলপরি হইতো তাহলে কি করত? তাহলে সে করতো কি, সাপের মাথার একটা মণি ঘাটে রাখা যাইতো। প্রতাপ তা পাইতো এবং তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মণি লইয়া ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া আছে। সেখানেই কিন্তু তার রানী শোভা বসে আছে। আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেশু, আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরের একমাত্র রাজকন্যা। কি করতো? সে ভাবতো শোভাই বুঝি তার একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সু প্রজা শূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। মানে শোভা ভাবতেছে, আমি তো এরকমও হইতে পারতাম, আমি তো একটা জলকুমারী হইতে পারতাম, একটা রাজকন্যা হইতে পারতাম, কিন্তু আমি কি করছি? আমি এসে পড়ছি বাণীকণ্ঠের ঘরে। আর কি করছে? গোসাইয়ের ছেলে প্রতাপে তার পছন্দ হয়েছে। শোভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, মানে শোভা এখন বাড়তি বয়সে বা কিশোরী হইতেছে।
ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে। শুভা এখন মনে মনে ভাবতেছে যে আমি এরকম, আমি এরকম। মানে তখন তার বয়স হইছে, যেন কোনো একটা পূর্ণ মাটিতীর্থে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনার শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপন দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে, বুঝতে পারতেছে। মানে শুভা নিজেকে চিনতেছে। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাইয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী। সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে। একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। মানে সে পূর্ণিমার রাতে বাইরে আইসা সে দেখে পূর্ণিমার রাতও একা, ঠিক সেও একা। এদিকে কন্যাভার গ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন। লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে। এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, 2 বেলা মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রু ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, মানে শুভার বাবা বিদেশে গেল। অবশেষে ফিরে আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। মানে তার বাবা মা তারা নিয়ে অনেক ভাবতেছে যে আমার এই মেয়েটা নিয়ে আমি কি করব। গ্রামের মানুষ নানা কথা বলতেছে তাদেরকে এক ঘর করে রাখবে। এরকম কথাবার্তা শোনার পর তার বাবা কি করলো, কিছুদিনের জন্য বিদেশে চলে গেল। অবশেষে কিছুদিন পরে আবার দেশে আসলো। দেশে আসলে সে কি করলো, বললো তার পরিবার সহ ভারতে চলে যাবে, কলকাতায় চলে যাবে। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে। সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার মা বাপের সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহার কিছুই বুঝাইয়া বলিতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মানে এখন প্রতাপও কি করতেছে, প্রতাপ তাকে টিটকারি মেরে কথা বলতেছে। মর্মবিগ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছেন। সুভার বাবা উঠে তামাক খাইতেছে। সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইল। মানে আগামীকালকে আর কি কলকাতায় যাবে। সুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার 2 চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। 2 নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া অশ্রু পড়িতে লাগিল। মানে সুভার বাবাকে অনেক বুঝাইতেছিল, কিন্তু তাহার কথা কেউ বুঝিল না। অবশেষে তাদেরকে কলকাতায় যেতেই হইল। সেদিন শুল্কা দ্বাদশীর রাত্রি। সুভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে শয্যায় লুটাইয়া পড়িল। যেন ধরণীকে এক প্রকাণ্ড মুখ মানবতাকে 2 বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো 2টি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। সুভা তার নিজের মনের কথাগুলো কাকে বলবে, তাই সে শুল্কা দ্বাদশীর রাত্রিকে বলল যে আমি যেমন তোমাকে এরকম ভাবে 2 বাহু দিয়া জড়াইয়া ধরে রাখিয়াছি, তুমিও আমাকে এরকম ভাবে রাখো, তুমি আমাকে যেতে দিও না। কিন্তু তার কথা কে শোনে।
বন্ধুরা, আমাদের জন্য গল্পটি শেষ হলো। গল্পটি খুবই সুন্দর। এই গল্পটি এইভাবে পড়লে তোমরা পুরোটা বুঝতে পারবে এবং উদ্দীপকের সকল প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। এখন কি আছে? এখন আছে শব্দার্থ, অর্থাৎ এখানে কিছু এই গল্পে কিছু কিছু শব্দ দেওয়া আছে যেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারোনি, এগুলো এখানে পুরা ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া আছে। তো বন্ধুরা, প্রথমেই রয়েছে গর্ভের কলঙ্ক। সন্তান হিসেবে কলঙ্ক। গর্ভ হলো মায়ের পেট। যে ব্যক্তি বা বস্তুকে পরিবারের নেতিবাচক হিসেবে দেখা হয় তা হলো কলঙ্ক। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, এর অর্থ বড় পাতা বিশিষ্ট। দীর্ঘ অর্থ হলো বড়, আর সুযুক্ত করে বড়কে বিশেষায়িত করা হয়েছে। পল্লব হলো পাতা, এখানে চোখের পাতা হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সুদীর্ঘ পল্লব বিশিষ্ট এর অর্থ হচ্ছে বড় বড় চোখ বিশিষ্ট মানুষ। ওষ্ঠাধর, ওষ্ঠ এবং অধর, উপরের ও নিচের ঠোঁট। ওষ্ঠাধর এর অর্থ হচ্ছে এক কথায় ঠোঁট। কিশলয় এর অর্থ গাছের নতুন পাতা। তর্জমা এর অর্থ অনুবাদ করা, এক ভাষা থেকে অন্য ভাষায় বলা বা লেখা। অস্তমান এর অর্থ ডুবন্ত, ডুবে যাচ্ছে এমন, চন্দ্র সূর্যের পশ্চিম দিকে অদৃশ্য অবস্থা। অনিমেষ এর অর্থ অপলক বা পলকহীন। উদয়াস্ত, উদয় প্লাস আস্ত, উদয়াস্ত। আবির্ভাব ও তিরোভাব, উঠা ও ডোবা। ছায়ালোক, ছায়া প্লাস আলোক, ছায়ালোক। কোন বস্তুর ছায়া পড়লে যে প্রতিবিম্ব হয় তা হলো ছায়ালোক। বিজন মহত্ব, বিজন জনশূন্য, নির্জন। মহত্ব এর অর্থ অবদান। বিজন মহত্ব কোলাহল মুক্ত প্রকৃতির অবস্থার যে আকর্ষণীয় দিক। তন্নি এর অর্থ ক্ষীণ ও সুগঠিত অঙ্গ বিশিষ্ট। বাখারি, কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি, আমরা যাকে ফেরিওয়ালা বলি। ঢেকিশালা, যে ঘরে ঢেকি রাখা হয়। ঢেকি হলো ধান থেকে চাল তৈরির লোকজ যন্ত্র। এখনো গ্রামীণ জীবনে অনেক বাড়িতে ঢেকি ঘর রয়েছে। গার্হস্থ সচ্ছলতা, এর অর্থ হচ্ছে পারিবারিক দৈনন্দিন। তো বন্ধুরা, এই পর্বে আমাদের জন্য রয়েছে পাঠ পরিচিতি। প্রথমে আমরা লেখক পরিচিতি পড়েছি। অবশ্য লেখক পরিচিতির পরও পাঠ পরিচিতিটা পড়া যায়, কিন্তু গল্পটা তোমাদের পুরোটা পড়লে কি ভালো হয় যে পুরা বিস্তীর্ণভাবে এটাকে বর্ণনা করা যায়, ব্যাখ্যা করা যায়। তো পাঠ পরিচিতিতে কি রয়েছে? শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প গুচ্ছ, মানে শোভা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি তোমাদের জন্য আসবে। তো শোভা গল্পটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প গুচ্ছ থেকে সংকলিত হয়েছে। বাক প্রতিবন্ধী কিশোরী শোভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধের গল্পটি অমর হয়ে আছে। শোভা কথা বলতে পারে না, মা মনে করেন এ তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন। আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে। যার কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর, তাদেরকে সে খুবই কাছের জন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে প্রায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধের উন্মেষ ঘটিয়েছেন। মানে পাঠ পরিচিতিটা হচ্ছে আমাদের এই গল্পটা কেন লিখেছেন, গল্পটা কিভাবে লিখেছেন, কোন প্রেক্ষাপটে লিখেছেন এবং কোথা থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। তো আমরা বুঝতে পারলাম পাঠ পরিচিতিতে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই শোভা গল্পটি নিয়েছেন তোমার গল্প গুচ্ছ থেকে, এবং এখানে শোভার কথাই বিস্তীর্ণভাবে আমরা যেটা পড়ছি ওটাই আর কি বর্ণনা করা আছে। তো বন্ধুরা, এবার আমাদের জন্য অনুশীলনী রয়েছে। তো চলো দেখি অনুশীলনীতে কি রয়েছে। প্রথমে এই অনুশীলনীতে আছে কর্ম অনুশীলন। এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে। প্রথমে কি রয়েছে? প্রথমে আছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর সাহায্য সহযোগিতার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা যায় এই বিষয়ে প্রতিবেদন তৈরি করে শ্রেণীকক্ষের নিকটে জমা দাও। অর্থাৎ এখানে এই গল্পটা কিন্তু একটা প্রতিবন্ধী সম্পর্কে বলছে। তো এই প্রতিবন্ধীদের সাহায্য করার জন্য আমরা কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি এই বিষয়ে কি করব, একটা প্রতিবেদন তৈরি করব এবং শ্রেণী শিক্ষকের কাছে জমা দেব। 2 নম্বরে রয়েছে তোমার চারপাশের সমাজে শোভার মতো কারো জীবন বাস্তবতা থাকলে তা নিজের ভাষায় লেখো। মানে এটা তো আমি গল্পে পড়লাম যে শোভা গল্প, এখন আমার চারপাশে আমার এলাকায় শোভার মতো কোনো প্রতিবন্ধী লোক আছে কিনা, তাদের জীবন বাস্তবতার সাথে তার শোভার জীবনের বাস্তবতাটাকে আমরা মিলাবো। এবার আমাদের জন্য রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নতে তোমাদের জন্য 4টা করে অপশন থাকবে এবং সঠিক অপশনের পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে।
তো ক নম্বরে দেখি, 1 নম্বরে রয়েছে ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? এটা ছিল প্রতাপের শখ। কারণ আমরা পুরো গল্পটা পড়ছি, এখন সব প্রশ্নের আনসার আমাদের জন্য ইজি হয়ে যাবে। 2 নম্বরে রয়েছে বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন? সুভাকে বিয়ে দেবেন বলে, সুভার কথা বলতে পারে না বলে, মেয়েটির ভবিষ্যৎ ভেবে। এটা অবশ্যই 2 এবং 3 হবে, অর্থাৎ সুভা কথা বলতে পারে না বলে আর মেয়েটির ভবিষ্যৎ ভেবে, অর্থাৎ গ নম্বরের উত্তর। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি আমরা প্রথমে পড়ে নেই। উদ্দীপকটি পড়তে হবে এবং 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। তো প্রথমে আমরা উদ্দীপকটি পড়ি। সে ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল। এখানে আছে কে? মর্জিনা। নাম দিয়েছে পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়েছে, নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কোলে উঠে বসে, কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়। এখন আমাদেরকে 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। মর্জিনার মধ্যে সুবার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা উল্লেখ করো। তো মর্জিনা কি করছে? মর্জিনা একটা বিড়াল আর একটা কুকুর ছানা আনছে, তার মাঝে আর সুবার মাঝে বৈশিষ্ট্য এখন আমাদেরকে এখানে লিখতে হবে। ইতর প্রাণীর প্রতি আনুগত্য প্রকাশ, ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ, একাকিত্বের সাথে ইতর প্রাণী সবার থেকে নিজেকে আড়াল রাখা। এটা হবে গ নম্বরে, একাকিত্বের সাথে ইতর প্রাণী। এবার দেখি 3 নাম্বার। এবার 4 নাম্বার দেখি, উদ্দীপকের মূল ভাব শোভা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে? দিনে 3 বার গোয়াল ঘরে যাওয়া, 2 বাহুর দ্বারা গলা জড়িয়ে ধরা, মাঝে মাঝে তাদেরকে ভৎসনা করা। 3টাই, এটা ঘ নাম্বারে হবে। এবার আসি আমরা সৃজনশীল প্রশ্নে। সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য প্রথমে একটি উদ্দীপক দেওয়া থাকবে এবং উদ্দীপকটি পড়ে তোমাদেরকে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। তো প্রত্যেকটা উদ্দীপকে তোমাদের জন্য মান থাকে 10। তো ক নম্বরে তোমাদের জন্য থাকবে 1, এটা এক কথায় উত্তর দিতে হবে। 2 নম্বরে থাকবে 2, এটা খ নম্বরে থাকবে 2, এটা একটু বড় করে লিখতে হবে। এবং গ নম্বর থাকবে তোমাদের 3, এটাকে আরেকটু বড় করে লিখতে হবে। এবং 4 নম্বরেরটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে লিখতে হবে। তো এই সৃজনশীল প্রশ্নে তোমাদের জন্য 10 মার্কস থাকবে এবং 10 মার্কসের অ্যান্সার তোমরা করতে পারলে 10ই পাবে। তো বন্ধুরা, চলো আমরা সৃজনশীল প্রশ্নটি পড়ি এবং প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দেই। 2 পুত্র সন্তানের পরে কন্যা সন্তান পলাশ বাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো। ওনার নাম কি? 2 পুত্র সন্তানের পরে কন্যা সন্তান, তার বাবার নাম হচ্ছে পলাশ বাবু, আনন্দের বন্যা নিয়ে এলো। নাম রাখা হলো কল্যাণী, অর্থাৎ মেয়ের নাম রাখলো কল্যাণী, আর ওইখানে রাখছিল শুভা। সকলের চোখের মনি কল্যাণী বেড়ে ওঠার সাথে সাথে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। কিছু বললে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর সবই বরপক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধ বাবু বুঝলেন বরের বাবা হচ্ছে সুবোধ বাবু। পলাশবাবু কল্যাণীর মতো আমারও ছেলেও তো হতে পারত, কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এখানে বলছে পলাশবাবুর 2টা ছেলে ছিল, পরে একটি মেয়ে হয়েছে। মেয়েটি ছিল কি প্রতিবন্ধী, সে কথা বলে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, মানে মানসিক প্রতিবন্ধী আর কি। তার নাম ছিল কল্যাণী। আর এই কল্যাণীর সাথে আমাদের গল্পে শুভার দিকটি মিল পাওয়া যায়। তো শুভা আর কল্যাণীকে একত্রিত করে কিন্তু আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো বন্ধুরা, প্রথম প্রশ্নটি কি? প্রথম প্রশ্ন হচ্ছে শুভার গ্রামের নাম কি? এর উত্তর হচ্ছে শুভার গ্রামের নাম চণ্ডীপুর। এবার খ নাম্বারে দেখি। খ নাম্বারে প্রশ্নে লিখতে পারলে আমরা 2 পাবো। খ নাম্বারে কি রয়েছে? খ নাম্বারে রয়েছে পিতা মাতার নীরব হৃদয় ভার, কথাটির দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? উত্তর, পিতা মাতার নীরব হৃদয় ভার কথাটির মধ্য দিয়ে লেখক বাক প্রতিবন্ধী শুভার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতা মাতার হৃদয়ের নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন। শুভা বাণীকণ্ঠের ছোট মেয়ে, সে কথা বলতে পারে না। বাণীকণ্ঠ তার বড় 2 মেয়েকে বিয়ে দিয়েছেন, কিন্তু বাক প্রতিবন্ধী হওয়া ছোট মেয়ে শুভাকে বিয়ে দিতে পারেনি। তাই শুভার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ এবং তারা উভয়ই চিন্তিত। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের হৃদয়ে নীরব কষ্ট সৃষ্টি হয়। লেখক সেই কষ্টকেই বলেছেন পিতা মাতার নীরব হৃদয় ভার। এখানে তোমাদেরকে 2টা জিনিস মিলাতে হবে, একটা হচ্ছে গল্পে কি আছে, একটা হচ্ছে উদ্দীপকে কি রয়েছে।
এবার আসি আমরা গ নাম্বারে। গ নাম্বারটা আমাদেরকে আরেকটু বড় করে লিখতে হবে। গ নাম্বারে কি রয়েছে? উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। মানে তারা উভয় হচ্ছে প্রতিবন্ধী। উত্তর: উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার শারীরিক প্রতিবন্ধকতার দিকটির সঙ্গতি দেখানো হয়েছে। এতে সমাজের মানুষ হীনমন্যতার পরিচয় দেয়। প্রতিবন্ধীদের সহানুভূতিশীল হলে তবেই তারা বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। শুভা গল্পে শুভা কথা বলতে পারে না। আনন্দের বার্তা নিয়ে পৃথিবীতে এলেও কথা বলতে না পারার বিষয়টি কিছুটাই শুভার বাবা মায়ের মনে নীরব হৃদয় ভারের জন্ম দেয়। উদ্দীপকে কল্যাণীর জন্ম পরিবারের আনন্দ নিয়ে আসে, কিন্তু তার মানসিক প্রতিবন্ধকতার দিকটি সবাইকে চিন্তিত করে তোলে। তার মানসিক বিকাশ কিছুটা কম হয়েছে। শুভা গল্পের শুভাও বাক প্রতিবন্ধী হওয়ায় তার পরিবারের সবার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এভাবে উদ্দীপকের বক্তব্যে কল্যাণী ও শুভার প্রতিবন্ধকতার দিকটি সঙ্গতিপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ প্রথমে কিন্তু বলা হয়েছে শুভাও কি, শুভাও হচ্ছে বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। আর উদ্দীপকে কল্যাণীও কি, কল্যাণীও কিন্তু বাক প্রতিবন্ধী, সে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, মানসিক প্রতিবন্ধী। তো দুজন যে প্রতিবন্ধী, এই প্রতিবন্ধীর দিকটাকে কিন্তু এখানে এক করে প্রশ্নটি করা হয়েছে এবং এই নিয়ে তার বাবা মায়ের মনে যে আক্ষেপ, এটা কিন্তু এখানে বুঝিয়েছেন। তো ঘ নাম্বারে কি রয়েছে? ঘ নাম্বারে রয়েছে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন ভিন্ন। বিশ্লেষণ করে, এখানে আমাদেরকে বিশ্লেষণ করে প্রশ্নের অ্যান্সারটি দেখাতে হবে। কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন। মন্তব্যটি যথার্থ। আমাদের সমাজে বাক প্রতিবন্ধীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তারা আমাদের সমাজেরই অংশ, আমাদের মতোই মানুষ। তাই আমাদের কল্যাণে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সহানুভূতি পেলে তারা জীবনে পূর্ণতা লাভ করবে। উদ্দীপকে কল্যাণের মানসিক বিকাশ ঠিকমতো ঘটেনি। বিয়ের কথাবার্তায় তার বাবা পলাশ বাবুর বরপক্ষের কাছে এসে সব কথা খুলে বলেন। তারা সবই শুনে উদারতার পরিচয় দেন। বরের বাবা সুবোধ বাবু মহত্বের পরিচয় দিয়ে কল্যাণীকে ঘরে নিয়ে যেতে চান। অন্যদিকে শুভা গল্পের শুভা বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। সবার কাছ থেকে সে অবহেলা পেলেও তার বাবার ভালোবাসা পেয়েছে। শুভার সাথে কেউ মেশে না বলে সে পোষা প্রাণীদের মাঝে নিজেকে একটি বিশাল জগৎ তৈরি করেছে। উদ্দীপকের কল্যাণী ও শুভা গল্পের শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন। কল্যাণী সুবোধ বাবুর উদারতায় পেয়েছে সুন্দর ভবিষ্যতের সন্ধান, অথচ শুভা গল্পের শুভার পরিণতি একটা মানবিকতার স্থিতিত্ব হয়নি। তাই বলা যায় প্রশ্নোত্তর মন্ত্রটি যথার্থ। অর্থাৎ কল্যাণী কিন্তু সুবোধ বাবুর ছেলের উদারতায় কিন্তু ভবিষ্যতের সন্ধান পেয়েছে, কিন্তু শুভা কিন্তু পায়নি। শুভার বাবা শুভাকে কলকাতায় নিয়ে গেছে এবং সেখানে তাদেরকে রেখেছে। তো আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছো এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।